অহর্নিশির প্রধান উদ্দেশ্য শ্রোতাদের বিনোদন, কোনো ধর্মীয় সম্প্রদায় ও ব্যক্তিগত বিশ্বাসকে আঘাত করা নয়। আমরা আশা করব অহর্নিশি শ্রোতারা শুধুমাত্র গল্প শোনার উদ্দেশ্যেই এই গল্পটিকে গ্রহণ করবেন। মদ্যপান, ধূমপান এবং মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এই গল্পের সমস্ত ঘটনা ও চরিত্র কাল্পনিক। যদি বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকে তা নিতান্তই কাকতালীয়। জুলাই 10, 2023, হিউস্টন, টেক্সাস। So, you think you can mess with us and get away with your puny brown face? বছর 16 ছেলেটা এক পা করে এগিয়ে আসছে। ওর দুপাশেই আরো দুটো করে ছেলে। 5 জন মিলে ঘিরে ধরেছে রাকাকে। হিউস্টনের কার্নেগি ভ্যানগার্ড হাই স্কুলের 15 তলার এই করিডোরটা কেমিস্ট্রি ল্যাবের সামনে। ল্যাব বন্ধ হয়ে গিয়েছে ঘণ্টাখানেক হলো। ল্যাবের পাশের রিডিং রুমটা পছন্দের জায়গা রাকার। ক্লাসের ফাঁকে আর ক্লাসের পরে ওখানেই এক মনে বসে বই পড়ে ও প্রায় দিন। শয়তানগুলো সেটা লক্ষ্য করেছে নির্ঘাত গত কয়েকদিন ধরে। Bloody nigger, you brown slut! প্রত্যেকের বয়স 14 থেকে 16-র মধ্যে। এইটুকু বয়সেই এদের মনের মধ্যে এত হিংসা জমেছে কৃষ্ণাঙ্গদের প্রতি, এশিয়ানদের প্রতি, ভাবতেও অবাক লাগে রাকার। আর এই বয়সেই কি লম্বা চওড়া চেহারা এদের এক একজনের। দেখে 20-22 বছর বয়স বলে ভুল হয়। বুকের ভেতরে ভীষণ জোরে কেউ যেন হাতুড়ি পিটিয়ে চলেছে। গোটা স্কুল ফাঁকা হয়ে গিয়েছে। এখানে ওর সঙ্গে ভয়ানক কিছু একটা হয়ে গেলেও কেউ টের পাবে না। নিজের ব্যাকপ্যাকটাকে 2 হাতে বুকের উপর চাপটে ধরে ঘষতে ঘষতে পিছনে উঠছে রাকা। কিন্তু আর কতটা পিছনে যাবেও ওর ষষ্ঠেন্দ্রিয় বলে দিচ্ছে ওকে যে দেওয়ালটা আর বেশি দূরে নেই। তারপর You brownies! You bastards are fucking eating our jobs, licking our boots, and then you think you can school us? এই চরম বিপদের মধ্যেও হাসি পেয়ে যায় রাকার। গোটা স্কুলে রোজ দিন কারা যে বুলি করে বেড়ায়, কারা যে গায়ের জোরে সব ছাত্রছাত্রীদের দমিয়ে রাখে, সেটা 3rd স্ট্যান্ডার্ডের একটা শিশুও বলে দেবে। ওদের মধ্যে 2 জনের পরনে কালো মাথা ঢাকা হুডি, নিচে হাঁটু অবধি বক্সার। এখানকার বড়লোক বাপমায়ের বকে যাওয়া ছেলেপিলেদের বাঁধা পোশাক এটা, সেটা এতদিনে স্কুলে থেকেই বুঝে গিয়েছে রাকা। বাকি 3 জনের গায়ে হাতকাটা বাস্কেটবল খেলার গেঞ্জি, গলায় চেন আর চোখে মুখে চরম উদ্ধত চাউনি। আমেরিকান সিনেমায় যে হাই স্কুল বুলিদের দেখা যায়, ঠিক তারাই যেন টিভির পর্দা থেকে মূর্ত রূপ ধরে সামনে এসেছে বলে মনে হচ্ছে রাকার। অর্ধবৃত্তের ডান দিকের ছেলেটা এবার পিঠের স্পোর্টস কিট ব্যাগটা খুলে ফেলে, বের করে আনে একটা চকচকে নীল সাদা রং করা বেসবল ব্যাট। সেটা মুহূর্তেই উড়ে চলে আসে দলের পান্ডার হাতে। ব্যাটটাকে হাওয়া কেটে স্যাট স্যাট করে ঘোরাচ্ছে সে। করিডোরের পিছনের আলোটা পিছলে যাচ্ছে ব্যাটের মাথায়। রাকার বন্ধু স্যামুয়েল স্কুলের বেসবল টিমে আছে। ওর সৌজন্যে একবার এইরকম ব্যাট হাতে তুলে দেখেছিল রাকা। ওই জিনিস একবার ঠিকঠাক করে মাথায় পড়লে, ঠিক এই সময় পিছনের দেওয়ালের ঠান্ডা স্পর্শটা পিঠে অনুভব করল রাকা। সকাল 8:22, অক্টোবর 18, 2024, তারাতলা, কলকাতা। ঘাড় আর শরীরটাকে 360 ডিগ্রি ঘুরিয়ে পুরো ঘরটাকে চোখ দিয়ে ভালো করে একবার স্ক্যান করে নিলেন ইন্সপেক্টর পোদ্দার। পুরো ঘরে কোথাও কোনো গোলমাল নেই। আসবাবপত্র থেকে শুরু করে জলচৌকি,
তেপায়া টেবিলে রাখা শৌখিন কুঁজো, ডান দিকের দরজার পাশের আয়নাসহ ড্রেসিং টেবিল, সব কিছু নিজের নিজের জায়গায় নির্ঝঞ্ঝাটভাবে দাঁড়িয়ে আছে। এমনকি জলচৌকির ওপরের চাদরটা অবধি টান টান করে পাতা। মাঝারি মাপের ঘরের একপাশে যে দুটো জানালা খোলা অবস্থায় রয়েছে, এখান থেকে দেখেই বলা যায় তাদের একজনের উপরেও কোনো জোর খাটানো হয়নি। এমনকি মশা আটকানোর নেটটা পর্যন্ত অক্ষত। সমস্ত গোলমাল লক্ষ্য করা যাচ্ছে শুধুমাত্র মেঝের দিকে তাকালে। মেঝের ঠিক মাঝ বরাবর চারপাশে হাত পা বেঁকিয়ে অদ্ভুত একটা কোণ তৈরি করে পড়ে আছে একটা দশাশয়ী শরীর। উচ্চতা 6 ফুটের কম কোনোভাবেই হবে না। গাট্টাগুট্টা ঘাড়ে গর্দানে চেহারা, শরীরের উপর মাথাটাও বেশ বড় আকৃতির বলেই মনে হচ্ছে, যদিও মাথার যা অবস্থা তাতে করে বলা মুশকিল। ন্যাড়া মাথাটা কোনো প্রচণ্ড ভারী বস্তুর সজোরে আঘাত পেয়ে মাঝ বরাবর তুবড়ে ভিতরে ঢুকে গিয়েছে। করটির মাঝখানটা ফেটে গিয়ে ছিটকে বেরিয়ে এসেছে রক্তমাখা ঘিলু আর মাংসপিণ্ড। লাল মেঝের উপর মাথার চারপাশে ছড়িয়ে আছে সেসব টুকরো। ঘাড়টা যেভাবে কাত হয়ে বুকের উপর হালকা ঝুঁকে রয়েছে, তাতে করে মেডুলা অবলংটা ভেঙেছে বলেই মনে হচ্ছে। মেঝের একপাশে পড়ে থাকা ডান হাতের একটু দূরে নজর যায় পোদ্দারের। একটা দেশি কাঠটা দেওয়ালের কাছাকাছি পড়ে আছে। ফরেন্সিক ফটোগ্রাফার ছবি তুলে চলেছে। তাকে পাশ কাটিয়ে সুবিকাশ সাদা গ্লাভস পরা হাতে তুলে নেয় বন্দুকটা। কোথাকার? জিজ্ঞেস করেন ইন্সপেক্টর পোদ্দার। বিহার স্যার, নলটা দেখুন, এ গ্যারেন্টি ওদিককার জিনিস। পোদ্দার জানেন বেনামি অস্ত্রের ব্যাপারে সুবিকাশের ভুল হয় না। দেখো তো গুলি খরচ হয়েছে কিনা। না, একটাও খরচ হয়নি। তার মানে আক্রমণকারীকে প্রতিহত করার সুযোগই পায়নি। বন্দুক চালানোর আগে বা হয়তো বন্দুক তোলার আগেই আক্রমণটা এসেছে। রাইট স্যার। আর একটা কথা, মানে সম্ভবত আক্রমণটা এসেছে খুব সাডেনলি, না হলে হাতে বন্দুক থাকতেও রিফ্লেক্স বশত একবার ট্রিগার টিপবে না। না না, এটা নিশ্চিত করে বলা যায় না। হয়তো এর রিফ্লেক্স ভালো ছিল না, বন্দুক তোলার আগেই বসিয়ে দিয়েছে মাথায়। ব্লান্ট ইনস্ট্রুমেন্ট তো। সে তো বটেই, কিন্তু যে সে ব্লান্ট ইনস্ট্রুমেন্ট না স্যার। স্কালটা কিভাবে টাল খেয়ে তুবড়ে ভেতরে ঢুকে গিয়েছে দেখেছেন? এতটাই প্রেশার পড়েছে ইম্প্যাক্টের সময় যে স্কাল ফেটে ঘিলু বেরিয়ে এসেছে। বলতে চাইছো যে মার্ডার ওয়েপেনটা খুব ভারী একটা কোনো জিনিস? একদমই তাই। আর না হলে ভয়ানক জোরে আঘাত করা হয়েছে। সেটা হলে বুঝতে হবে প্রচণ্ড রাগে বা আক্রোশে প্রহার করা হয়েছে। পার্সোনাল ভেন্ডেটা? পূর্ব পরিচিত বলতে চাইছো? পসিবল স্যার। যাই হোক, মালটাকে? নো আইডিয়া স্যার। চেহারা আর বন্দুক দেখে তো ক্রিমিনাল বলেই মনে হচ্ছে। বাড়ির লোকেদের কথা ধরলে কাল মাঝরাতের দিকে এ বাড়িতে ঢুকেছিল। বার্গলারি মোটিভ হওয়ার কথা। আমাদের রেকর্ডসে একে একবার খুঁজে দেখতে হবে। বাড়ির লোক কেউ একে চেনে? ওনারা বলছেন একেবারেই না, জীবনে কখনোই দেখেননি। আর লোক বলতে তো ওই 3 জন, আর চাকর বাকর 2 জন, একজন নার্স আর রান্নার লোক। বেশ, বাড়ির লোকদের ডাইনিং রুমের জড়ো করো, আমি যাচ্ছি। আর লাশটাকে পোস্টমর্টমে পাঠাও। পুরো বাড়িটা একবার ভালো করে ঘুরে দেখলেন ইন্সপেক্টর পোদ্দার। দোতলা বাড়ি, দেখে বছর 50 বয়স হবে বলেই মনে হচ্ছে। তবে বাড়ির যে যত্ন আতি ভালো রকমই হয় এবং নিয়মিত হয়, সেটা প্রতিটা দেওয়ালে, প্রতিটা জানালার কাছে স্পষ্ট। মেন গেটে অবধি নতুন রং করা হয়েছে। মূল কাঠের দরজার সামনে যে ছোট্ট দালান, সেখানে বসার জন্য দুদিকে 2টো সিমেন্টের বেদি। সেখানে একটুও ধুলোর আস্তরণ নেই। তারাতলা রোড থেকে জেমস লং ধরে 5 মিনিট এগোলেই বাঁদিকের গলির মধ্যে এত বড় দোতলা বাড়ির মালিকদের যে আর্থিক অনটন নেই তা বলে দিতে লাগে না। ডাইনিংয়ে এসে দেখলেন 3 জন মানুষ খাবার টেবিলটাকে ঘিরে বসে আছেন। তার মধ্যে সবার আগে চোখ পড়ে বৃদ্ধার দিকে। বয়স 70-এর ওপাশে বলেই মনে হচ্ছে, যদিও স্বাস্থ্যের অবস্থা বেশ ভালো। চোখ দুটো ভীষণ উজ্জ্বল, সরাসরি তাকিয়ে আছেন পোদ্দারের দিকে। টেবিলের অন্য পাশে একটা দামি হুইলচেয়ারে বসে একজন বৃদ্ধ। এনার বয়স
নিশ্চিতভাবেই আশির উপকণ্ঠে এবং শরীর মারাত্মকভাবে ভেঙে পড়েছে। আর এদের দুজনের মাঝে লং স্কার্ট পরা নার্ভাস মুখের যে মেয়েটি বসে আছে আর মাঝে মাঝে অপাঙ্গে ইন্সপেক্টরের দিকে চাইছে, তার বয়স 12-13 বেশি হবে না। তোমার নাম কি? মেয়েটি বলতে যাওয়ার আগেই উত্তর ভেসে এলো বৃদ্ধার কাছ থেকে। রাকা, আমাদের নাতনি। আমার মেয়ে জামাই আমেরিকায় থাকে, হিউস্টনে। নাতনির উইন্টার ভ্যাকেশন পড়েছে বলে ও মাসখানেক হলো আমাদের কাছে এসে রয়েছে। তা তোমার বাবা মা এখন কোথায়? স্টেটসে? হ্যাঁ। আবার উত্তর এলো বৃদ্ধার কাছ থেকেই। ওরা ছুটি পায়নি অফিস থেকে। সোনামণি, মানে আমার মেয়ে কঙ্কনা, ওকে নিয়ে কলকাতায় ফিরেছিল মাসখানেক আগে। আবার দিন 15 পর এসে ওকে ফেরত নিয়ে যাবে। অফিসার, আপনি আমাকে যা জিজ্ঞেস করার করুন, প্লিজ করুন। আমার স্বামীর অবস্থা তো নিজের চোখেই দেখতে পাচ্ছেন। বছর 3 হলো ওর ডান দিকটা পড়ে গিয়েছে। কাল রাতের ঘটনায় ওরা দুজনেই প্রচণ্ড শকড। চোখ দুটো ছোট করে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বৃদ্ধার দিকে তাকিয়ে আছেন পোদ্দার। স্যারের এই দৃষ্টি পাশে দাঁড়ানো সুবিকাশ বিলক্ষণ চেনে। ক্রাইমের আশেপাশে ঘুরতে থাকা চরিত্রদের ভেতরটা পড়ে ফেলার চেষ্টা করেন এইভাবে। অনেক সময় সেখান থেকে হাতে চলে আসে সূত্র, নিদেন পক্ষে কোনো খটকা। বেশ, আপনাকে জিজ্ঞেস করছি, আপনার নামটা আগে বলুন, তারপর বলুন আপনার মেয়ে জামাইকে কি কালকের ঘটনা কিছু জানিয়েছেন? ওনারা কি আসছেন? জানকী ধর। আমার স্বামীর নাম প্রত্যুষ ধর। জানিয়েছি সব। ওরা খুবই চিন্তিত। ফ্লাইটের টিকিট পেলেই রওনা দেবে। রাকাকে রেখে আপনার মেয়ে কবে ফিরে যান আমেরিকায়? 16ই সেপ্টেম্বর। জানকী দেবী, এবারে আমাকে একেবারে শুরু থেকে বলুন তো, কাল রাতে ঠিক কি ঘটেছে এই বাড়িতে? কোনো ডিটেল বাদ দেবেন না, আপনার অপ্রয়োজনীয় মনে হলেও না। গতকাল রাতে স্বামীকে নিজেদের বেডরুমে শুইয়ে দিয়ে সেখানেই বিছানায় বসে বই পড়ছিলাম। অনেক রাত অবধি বই পড়াটা আমার বহুদিনের অভ্যেস। বাড়িতে সব মিলিয়ে 5টা ঘর। রাকা যখন ছোট ছিল তখন দেশে এলে আমাদের সাথেই ঘুমোতো, কিন্তু 5th স্ট্যান্ডার্ডে ওঠার পর থেকে ও একাই ঘুমোতে চায়। তাই ওর মায়ের ছোটবেলার ঘরটাই ওকে দেওয়া হয়। কাল রাতেও ডিনারের পর ও আমাদের গুড নাইট বলে শুতে চলে যায়। রাত যখন প্রায় 3টে, বই তুলে রেখে সবে ঘুমোনোর তোড়জোড় করছি, ঠিক তখনই একটা শব্দ কানে আসে। দোতলায় ঢোকার সিঁড়ির মুখের মেন দরজাটা খুলতে গেলে ক্যাচ করে একটা জোরে আওয়াজ হয়। সেই চেনা শব্দটা পেয়ে চমকে উঠেছিলাম আমি। পাশের ঘরে গিয়ে তাড়াতাড়ি ডেকে তুলি রাকাকে। দোতলার মেন দরজা দিয়ে ঢুকলে প্রথমেই মাঝারি আকারের গেস্ট রুমটা পড়ে। সেটা পেরোলেই ডাইনিংয়ে আসা যায়, যেখানে এখন আমরা বসে রয়েছি। এই গেস্ট রুম আর ডাইনিংয়ের মাঝের দরজাটা রাত্রে অভ্যেসবশত লাগিয়েই ঘুমোই আমি। এই একটা অভ্যেসের জন্যই আজ এখনো আমরা জীবিত আছি। রাকাকে সঙ্গে নিয়ে গেস্ট রুমের দিকে এগোতেই দরজার ওপাশ থেকে দুটো চাপা গলার আওয়াজ শুনতে পাই। বাড়িতে ডাকাত পড়েছে বুঝতে পেরে সঙ্গে সঙ্গেই পুলিশকে কল করতে যাচ্ছিলাম, কিন্তু তখনই রাকা বাধা দেয়। বলে যে ফোনে কথা বলার আওয়াজ পেলে দরজা ভেঙে আক্রমণ করতে পারে ডাকাতগুলো। খানিকক্ষণ চাপা গলায় কথা বলার পর ওদের গলার স্বর ক্রমেই পর্দা বাড়াতে থাকে।
কয়েক মিনিটের মধ্যেই সেটা রীতিমতো বচসায় পরিণত হয়। দরজার এপারে আমরা যখন কি করব ভাবছি, তখনই একটা গগনভেদী আর্তচিৎকার শুনতে পাই, আর সেই সঙ্গে খুব ভারী একটা কিছুর মাটিতে উল্টে পড়ার ধাতব শব্দ। তারপর সব চুপ। উল্টো দিক থেকে আওয়াজ আসছে না দেখে দরজা না খুলে পুলিশে ফোন করাই শ্রেয় মনে করি। পুলিশ দোতলায় উঠে আসার পরই দরজা খুলে বেরিয়ে আসি আমরা। মৃত ব্যক্তিকে আমরা চিনি না, কোনোদিন তাকে দেখিও নি। কে মারলো, কেন মারলো, কিছুই আন্দাজ করতে পারছি না। চুরি গিয়েছে কাল আপনাদের কোনো কিছু, একতলা বা দোতলায়? না, এখনো অবধি তো সেরকম কিছু নজরে পড়েনি। যদি পড়ে আমি আপনাকে ইনফর্ম করব। জানকী দেবী কথা বলা শেষ করেছেন। তার দিকে এখনো এক দৃষ্টে তাকিয়ে আছেন পোদ্দার। ভদ্রমহিলা যে কঠোর মনের তাতে সন্দেহ নেই। প্রোটেক্টিভও। পঙ্গু স্বামী আর কিশোরী নাতনিকে পুলিশে জেরার সামনে আগলাচ্ছেন। শুধুই কি এইটুকু, নাকি আরও কিছু রয়েছে পড়ার মতন ওনার চোখে মুখে? নাকি পোদ্দার সাহেবই পড়তে পারছেন না? নিচে নেমে এসে ভিড়ের মুখে পড়েন পোদ্দার। কনস্টেবলরা ভিড় সামলাচ্ছে। মানুষজনের গলায় চাপা ক্ষোভ। তাদের পাড়ায় তো কোনোদিনই সব ঘটে না। পুলিশ তাহলে কি করছে? গাড়িতে উঠেই যাচ্ছিলেন তিনি। হুট করে নেমে জনতার মাঝে গিয়ে দাঁড়ালেন। তাদের শান্ত করে জিজ্ঞেস করলেন, আপনারা কেউ কাল রাতে এই ধর বাড়ি থেকে কোনো আওয়াজ শুনতে পেয়েছিলেন? ভালো করে ভেবে বলবেন প্লিজ। খানিকক্ষণ মৌমাছির ভনভনের পর একজন মুখ বাড়িয়ে বললেন, স্যার, আমি 2 বাড়ির পরেই থাকি। রাতে বেশ কয়েকবার টয়লেটে যাওয়ার বদ অভ্যেস আছে। আমার টয়লেট থেকে ধরদের দোতলাটা সোজাসুজি দেখা যায়। তো কাল 3টে নাগাদ ওই টয়লেট করতে উঠেছি, হঠাৎ এ বাড়ি থেকে একটা রক্ত জল করা চিৎকার শুনলাম। খুব খুব অল্পক্ষণের জন্য, ওই ধরুন 2-3 সেকেন্ড, কিন্তু কিন্তু খুব জোরে। তখন ভেবেছিলাম হয়তো মনের ভুল, কিন্তু এখন তো মনে হচ্ছে। হ্যাঁ স্যার, হ্যাঁ, আমার ছেলেও কাল রাতে ওরকম একটা চিৎকার শুনেছে, সকালে বলল আমাকে। বেশ, তা ওই একটা শব্দ ছাড়া আর কোনো রকম অস্বাভাবিক শব্দ আপনারা শোনেননি? আবার মৌমাছির ভনভন, যার অর্থ বোঝা গেল না। শহরের বুকে একটা আলিশান বাড়ি, নিরাপত্তা, সিসিটিভি আর বন্ধ দরজার আড়ালে থাকা এক সুখী পরিবার। কিন্তু এক রাতে সেই চেনা ছকটা ওলটপালট হয়ে গেল। একটা খুন, একটা লাশ। অথচ ঘর থেকে কিছুই চুরি গেল না। পুলিশ আছে, তদন্ত আছে, কিন্তু অপরাধীকে? সবচেয়ে বড় রহস্য হল, খুনি যদি মানুষ হয় তবে অদৃশ্য হলো কি করে? আর যদি মানুষ না হয় তবে সেই শক্তির উৎস কি? বিজ্ঞানের সূত্র যেখানে হার মানে, সেখান থেকেই কি শুরু হয় অজানা রহস্যের জাল? অত্যন্ত প্রতিভাবান লেখক ঋষভ চট্টোপাধ্যায়ের কলমে এবং অহর্নিশির পরিচালনায় শুনুন আজকের গল্প রাকা এবং। শুনতে থাকুন অহর্নিশি। সকাল 11:30, অক্টোবর 18, 2024, তারাতলা থানা, কলকাতা। সুবিকাশ, তোমার নেটওয়ার্ক ইউজ করে বের করো তো এই মালটা কে, কোন গ্যাংয়ের লোক, আদৌ কলকাতা গ্যাং না অন্য কোনো জায়গার। ইনফরমারদের কাজে লাগাও। রাইট স্যার। এর সাগরেদটার কোনো খবর? নট ইয়েট স্যার।
লোক লাগিয়েছি, কেউ হঠাৎ কোথাও এসে আন্ডারগ্রাউন্ড হয়েছে খবর পেলেই ফোর্স নিয়ে নেমে পড়ব। লকআপে দুটো ডান্ডা দিলেই বাপ বাপ বলে স্বীকার করবে কেন খুনটা করেছে। ব্যাপারটা যত সোজা লাগছে ততটা বোধহয় নয় সুবিকাশ। একটা জিনিস কি বুঝতে পারছো? অর্থপূর্ণ চোখে সুবিকাশের দিকে তাকিয়ে সিগারেটটা ধরান তিনি। কাল রাতে এই মালটা কেন এসেছিল ধরবাড়িতে সেটা জানাটাই এই কেসের সবচেয়ে জরুরি ব্যাপার। কেন এসেছিল মানে? আপনি কি বার্গলারির মোটিভটা নিয়ে নিশ্চিত নন? না, একেবারেই না। কিন্তু কেন? ধর বাড়িতে ডাকাতি হওয়ার মতন যথেষ্ট কারণ কি নেই? অত বড় বাড়ি, দামি জিনিসপত্রের শেষ নেই। আর পাহারা দিচ্ছে কারা? না একজন প্যারালাইসিস রোগী, আর একজন 70 বৃদ্ধা, আর একটা ওই 12 বছরের মেয়ে। আসবাবপত্র যদিও বাদ দেন, আলমারির লকারে যা সোনার গহনার বহর দেখলাম তা কম করে 14-15 গ্রামের কম তো নয়। 2 লাখ 2.5 লাখ তো ওখানেই হয়ে গেল। এত গয়না বাড়ির লকারে এনে রেখে দিয়েছে? এ তো কিছুই না। নগদের অঙ্কটা শুনুন। 1,02,000 টাকা তো 2000-এর নোটে রাখা ছিল আলমারির লকারে। যদিও লকারে ডিজিটাল সেফটি লক লাগানো আছে, পাসওয়ার্ড না দিলে খুলবে না। তবুও এরকম বাড়ি ডাকাতের টার্গেট হবে না তো আর কোন বাড়ি হবে? এত হার্ড ক্যাশ বাড়িতে রেখে দিয়েছে কেন? পাগল নাকি? আর এত টাকা ব্যাংক তো দেবে না একসাথে। সকালবেলা এই প্রশ্নটা আমিও করেছিলাম জানকী দেবীকে। বললেন বেশ কয়েকবারে তোলা হয়েছে। উনি বয়সের দোষে আর বাড়ির বাইরে বেশি বেরোতে পারেন না। বারে বারে ব্যাংক বা এটিএম যাওয়াও সম্ভব না। এদিকে ইউপিআই বা ডিজিটাল ব্যাংকিং করতেও জানেন না দুজনের কেউই। তাই মেয়ে কলকাতায় এলে থোক টাকা তুলে বাড়ির লকারে রেখে দিয়ে যান। জানকী দেবী প্রয়োজন মতো সেই টাকা ব্যবহার করে সংসার চালান। বাহ, খুব ভালো। এই রকম বাড়ি টার্গেট হবে না তো কোন বাড়ি হবে? আচ্ছা, ভালো কথা মনে পড়লো, ব্রেক ইন হয়নি তো দেখলাম। মেন দরজা, ছাদের দরজা, 2 তলার জানালা সব ইনট্যাক্ট। হ্যাঁ স্যার, ডুপ্লিকেট চাবি দিয়ে ঢুকেছে। রান্নার লোকটা কাল সন্ধ্যা থেকেই বেপাত্তা। জিঞ্জিটা বাজার বস্তিতে থাকে, খোঁজ লাগিয়েছি। সিজেন্ট ক্রিমিনাল নয়, পয়সার জন্য করেছে। কাহা তো কার লুকিয়ে বসে থাকবে। গুড, ওকে হাতে পেলেই কারা ডুপ্লিকেট বানানোর মহৎ দায়িত্ব দিয়েছে জানতে পারবো। আর তখনই জানা যাবে 2 মক্কেলের ওই বাড়িতে হানা দেওয়ার পিছনে মোটিভটা। উফ, আপনি আবার সেই মোটিভ নিয়ে পড়েছেন? টেবিলের ওপাশ থেকে সুবিকাশের দিকে ঝুঁকে পড়ে পোদ্দার বললেন, আমাকে একটা কথা বলো সুবিকাশ, এই কলকাতা শহরেই প্রায়শই ডাকাতির ঘটনা ঘটে। বেশ কয়েকটা গ্যাং আছে যারা অ্যাক্টিভ, রাইট? কবার তুমি এই রকম ঘটনা শুনেছো বা দেখেছো যে ডাকাতি করতে এসে একজন ডাকাত ডাকাতি হওয়ার আগেই খোদ স্পটেই আরেকজন ডাকাতকে নিকেশ করে দিচ্ছে? ডাকাতির পর বকরা নিয়ে ঝামেলা খুবই কমন, কিন্তু তার আগেই স্পটেই। নির্বাক চোখে স্যারের দিকে তাকিয়ে আছে সুবিকাশ। পোদ্দার যোগ করলেন, আচ্ছা বাদ দাও, ডাকাতরা ডাকাতি করে না কেন? ডাকাতরা ডাকাতি করে না কেন মানে? তোমার কথা মতো 2জন ডাকাত তো লুট করতেই এসেছিল কাল, তাহলে লুট না করে চলে গেল কেন? না মানে সে তো ওদের মধ্যে বচসা। বচসা? আচ্ছা ধরো কাল তুমি আর আমি দুজনে ডাকাতি করতে গেলাম, স্মুথলি ডুপ্লিকেট চাবি ইউজ করে বাড়িতে ঢুকে গেলাম, 2 তলায় উঠেও গেলাম। সামনে শেষ বাধা, একটা কাঠের পলকা দরজা, সঙ্গে বন্দুক আছে। দরজা ভেঙে ভিতরে ঢুকে বাড়ির লোকের মাথায় বন্দুক ধরে স্রেফ ক্যাশ আর গয়নাগাটি ব্যাগে ভরে ফুরুত করলেই হয়। তা না করে আমরা দুজনে নিজেদের মধ্যে ঠিক তখনই বচসা শুরু করব, যাতে নিশুতি রাতে আমাদের গলার আওয়াজে প্রতিবেশীরা জেগে ওঠে আর বাড়ির লোক পুলিশে ফোন করার সুযোগ পেয়ে যায়। কি ভালো আইডিয়া, তাই না? আর একটা কথা, প্রতিবেশীরা অনেকেই শুধুমাত্র ওই তীব্র আর্তনাদের একটাই আওয়াজ শুনতে পেল। কেন? তার মানে আপনি বলতে চাইছেন? বলতে চাইছি কিছু কিছু জিনিস আমাদের মধ্যে দুর্বলতা তৈরি করে। পুলিশ হলেও আমরা তো মানুষ। একটা শিশু, একজন বৃদ্ধা, একটা পঙ্গু মানুষ আমাদের মন দুর্বল করে দেয়। দুর্বল মন সন্দেহ নয়, বিশ্বাস করতে ভালোবাসে। কাউকে বিশ্বাস করবে না সুবিকাশ, সেটা 70 হোক বা 12। ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে চেয়ারে ফেরেন পোদ্দার।
শোনো, মার্ডার স্পটে যাও, নোটগুলোর নাম্বার নোট করো, ব্যাংক স্টেটমেন্ট জোগাড় করো, তারপর ধরদের ব্যাংকে গিয়ে কথা বলো, কোনো ফেক বা ফার্জি ট্রানজাকশন হয়েছে কিনা চেক করো। উত্তরটা হার্ড ক্যাশ সাদা না কালো জানাটা খুব দরকার। ওকে স্যার। জানুকি দেবী আর প্রত্যুষবাবুর ব্যাকগ্রাউন্ড চেক করো, ওদের সঙ্গে কোনোদিন কোনো আন্ডারওয়ার্ল্ডের লোকের যোগাযোগ হয়ে থাকতে পারে কিনা খোঁজ নাও। কোনো রকম সেডি কিছু পেলেই আমাকে জানাও। অনিট স্যার। পোস্টমর্টম রিপোর্ট কবে আসছে? রিপোর্ট আসতে আসতে পরশু, তবে করা হবে আজকেই। না না, ততদিন অনেক দেরি হয়ে যাবে। আমি ডক্টর সরকারকে কল করে নিচ্ছি, সন্ধ্যায় একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করি। জানালার দিকে এগিয়ে যান ইন্সপেক্টর পোদ্দার। অনেক রহস্য আছে এর ভিতরে, অনেক। আপনাদের অনুমানই ঠিক, শুধু ব্লান্ট ইনস্ট্রুমেন্ট নয়, ওজনে ভীষণ ভারী কোনো কিছু। আর না হলে একটা 6 ফুট লম্বা বলশালী লোকের ঘাড় ভেঙে দেওয়া সম্ভব নয়। আর একটা জিনিস আপনাদের দেখানোর আছে, আসুন আমার সাথে। কম্পিউটার স্ক্রিনের সামনে এসে একটা করটির ছবি জুম করে ডক্টর সরকার বললেন, এই জায়গাটা দেখেছেন? স্কালের ঠিক ওপরের এই জায়গাটা, যেটাকে আমরা সোজা বাংলায় ব্রহ্মতালু বলি। আঘাতের ইম্প্যাক্ট হয়েছে ঠিক এইখানে, মাথার পেছন দিকেও নয়, সামনেও নয়, ঠিক মধ্যিখানে। সেটা তো একটাভাবেই হওয়া সম্ভব। মার্ডার ওয়েপেনকে উপর থেকে নিচের দিকে নেমে আসতে হবে, কারণ মাথার পেছনে বা সামনে থেকে মারলে ব্রহ্মতালুতে আঘাত করা যাবে না, বা গেলেও আঘাতের তীব্রতা অনেক কমে যাবে। এক্স্যাক্টলি, অর্থাৎ আপনাদের খুনি 6 ফুট বা তার বেশি উচ্চতার মানুষ। পোদ্দারের কপালে ভাঁজ বাড়তে শুরু করে। একরকম আনমনেই বলে ওঠেন, এক যদি না ভিকটিম বসে বা শুয়ে থাকে। কিন্তু স্যার, ডাকাতি করতে এসে কেউ মাটিতে বসে বা শুয়ে পড়বে কেন? হক কথা, এক যদি না সে উবু হয়ে বসে কিছু খুঁজছিল। কি হতে পারে সেটাই জানার। রাত 10:30, অক্টোবর 18, 2024, তারাতলা, কলকাতা। রুদ্ধবারে পথে যে হারাইছে না আপন ঘরে পরবাসী। জানালার ধারে গ্রিল ধরে বসে উদাস দৃষ্টিতে বাইরের রাস্তার দিকে তাকিয়ে আছে রাকা। ওদের বাড়ির দোতলাটা পুলিশ তালা দিয়ে সিল করে দিয়েছে, ফলে একতলাতেই আপাতত থাকছে ওরা। পিঠে স্নেহের হাতের ছোঁয়া অনুভব করল সে। কি হয়েছে দিদুন? হ্যাঁ, কেন এত ভাবছো তুমি? আমি আছি তো, কিচ্ছু হবে না। এসো, খেতে এসো। রাকার কপালে ঠোঁট ছোঁয়ান তার সাধের দিদুন। মুহূর্তেই ঘুরে দিদুনের কোমর জড়িয়ে ধরে বুকে মাথা গুঁজে দেয় রাকা। ডুকরে কেঁদে ওঠে সে। পথে যে হারাইছে না সকাল 11:20, অক্টোবর 19, 2024, তারাতলা থানা, কলকাতা। স্যার, ধরবাড়ির অ্যাকাউন্ট যে বেসরকারি ব্যাংকে, তার তারাতলা ব্রাঞ্চে কথা বলে এলাম। কোনো ফার্জি লেনদেনের প্রমাণ নেই। কর্তাগিনীর জয়েন্ট অ্যাকাউন্টে দুজনেরই পেনশন ঢোকে, আর ওই একই অ্যাকাউন্টে মেয়ে জামাইয়ের পাঠানো টাকাও ঢোকে। সেখান থেকে ক্যাশ উইথড্র করা হয়েছে প্রতিবার। হিসেব বহির্ভূত কিছু নেই। কারেন্সি এক্সপার্ট কি বললেন? অল রিয়েল স্যার, একটাও জাল নোট নয়। আমি কর্তাগিনীর ব্যাকগ্রাউন্ডও চেক করলাম। সাধারণ উচ্চ মধ্যবিত্ত জীবন, কোনো শেডি বিজনেসের কোনো ইঙ্গিত নেই। কাজের মেয়েটি আর ভিকটিমের সাগরেদদের কোনো খোঁজ? মেয়েটি আর ওর স্বামী দুজনেই গা ঢাকা দিয়েছে ওই জিঞ্জিরা বাজারের বাড়ি থেকে। আমি বস্তির বাকি লোকদের সাথে কথা বলছি, এখনো কোনো লিড পাইনি। ওদিকে নর্থ কলকাতায় 2-3 জায়গায় কিছু লোকের হঠাৎ উদয় হওয়ার খবর পেয়েছি। কনফার্ম নয়, কনফার্ম হলে লোকেশন জানতে পারবো।
আচ্ছা সুবিকাশ, ফরেন্সিক আর স্পট অ্যানালাইসিস থেকে আমরা এখনো অবধি যা যা জানতে পেরেছি তার ভিত্তিতে কি কি সম্ভাবনার কথা ভাবা যায়? 1. ভিকটিমের সাগরেদের খুনি হওয়ার প্রবল সম্ভাবনা, বিশেষ করে সে যদি 6 ফুট হাইটের হয়ে থাকে তাহলে। আর যদি নাও হয়ে থাকে তাহলেও উবু হয়ে বসে থাকা বা শুয়ে থাকা ভিকটিমকে আঘাত করা তার পক্ষে সম্ভব। 2. বাড়ির মেম্বারদের উপর থেকে সন্দেহের তীর পুরোপুরি সরে যায়, কারণ বাড়ির কেউই 6 ফুট উচ্চতা নন। ঠিক, কিন্তু তোমার 1 নম্বর ডিটেকশনে একটা সমস্যা আছে, সেটা তোমাকে কালই বলেছি। যুক্তিগতভাবে বিষয়টা দাঁড়ায় না। অন্যদিকে 2 নম্বরটি সম্ভবত হতেও পারে, আবার যদি ভিকটিম বসে থাকে। সেক্ষেত্রেও একটা সমস্যা আছে স্যার, মার্ডার ইনস্ট্রুমেন্ট ভীষণ ভারী। ওনাদের দুজনার কারোর পক্ষেই কি সেরকম কিছু তোলা সম্ভব? এটাও অযৌক্তিক নয় কি? এইখানেই তো আটকে যাচ্ছে। মার্ডার ইনস্ট্রুমেন্টটা অন্তত যদি পাওয়া যেত তাহলে বোঝা যেত এটা কার পক্ষে ব্যবহার করা সম্ভব। তন্ন তন্ন করে খুঁজেছি স্যার আমরা, শিল বা নোড়া জাতীয় এমন কিছু পাওয়া যায়নি যেটাকে। হঠাৎই অন্যমনস্ক হয়ে গেলেন পোদ্দার। আনমনে তাকিয়ে আছেন জানালার বাইরে। সুবিকাশের মনে হয় ওর কথা যেন কানেই ঢুকছে না তার। স্যার, স্যার শুনছেন? পোদ্দার একটু চমকে এদিকে তাকান। জানো সুবিকাশ, সেদিন জানকী দেবী যখন কথা বলছিলেন কিছু একটা এমন বলেছিলেন যেটাই আমার একটা খটকা লেগেছিল। কোনো অসঙ্গতি? না, ঠিক অসঙ্গতি না, এমন কিছু যেটা ভেবে দেখার মতো, কিন্তু সেটা যে কি মনে করতে পারছি না। জুলাই 10, 2023, হিউস্টন, টেক্সাস। দিন 3 আগের ঘটনাটা মনে পড়ে যাচ্ছে রাকার। মার্থা, ওর সবচেয়ে ভালো বন্ধু। এই বুলিদের দলটা আগেও অনেকবার মার্থাকে বর্ণবিদ্বেষী গালাগাল দিয়েছে। এমনকি এটা ওরা স্কুলের প্রায় সকল কৃষ্ণাঙ্গ এশিয়ান বা ল্যাটিনোদের সাথেই করে থাকে। কিন্তু মার্থার ওপর রোষটা যেন একটু বেশি এদের। তার কারণটাও বোঝে রাকা। মাত্র 11 বছর বয়সেই মার্থা ভীষণ সমাজ সচেতন। ক্লাসরুম ডিবেটে বর্ণবিদ্বেষ, নারী বিদ্বেষের বিরুদ্ধে কথা বলে। স্বয়ং দেশের প্রেসিডেন্টের ক্লাইমেট চেঞ্জের প্রতি মনোভাবকে প্রশ্ন করে। টনটিটকিরি চলতই, কিন্তু সেদিন বিষয়টা সহ্যের সীমা ছাড়িয়ে গেল। ল্যাঙ্গুয়েজ ক্লাসের জন্য 10 তলায় সবে উঠেছে রাকা। ফাঁকা করিডোরের এক কোণ থেকে করুণ চিৎকার ভেসে এলো। গলাটা চিনতে ভুল হয়নি ওর। দৌড়ে গিয়ে দেখে এই দলের পান্ডাটা মার্থাকে দেওয়ালে ঠেসে ধরেছে। তারপর পিছন থেকে অসভ্যের মতন ওর গায়ে গা লাগিয়ে ওকে জড়িয়ে ধরার চেষ্টা করছে। ছটফট করছে মার্থা। 15-16 বছর মাত্র বয়স, এরই মধ্যে মেয়েদের মলেস্ট করতে শিখে গিয়েছে। রাগে ঘেন্নায় আগুন জ্বলে গিয়েছিল রাকার মাথায়। ছেলেটার কলারটা জোরসে টেনে ধরে সপাটে একটা থাপ্পড় কষিয়েছিল গালে। এত জোরে মেরেছিল যে ছেলেটা একটা ভোল্ট খেয়ে ছিটকে পড়েছিল সিঁড়িতে। রাত্রি 11:15, অক্টোবর 20, 2024, গোল পার্ক, কলকাতা। হ্যালো সুবিকাশ, শুয়ে পড়েছ? এই জাস্ট ডিনার হলো স্যার। কিছু দরকার? 5 মিনিটের মধ্যে বেরোতে পারবে? আমাকে আমার বাড়ি থেকে পিক আপ করে নাও। স্যার এখন মানে? হ্যাঁ, আমার মনে পড়ে গিয়েছে জানকী দেবীর কোন কথাটায় আমার খটকা লেগেছিল। সেটা কনফার্ম করতে হলে অকুস্থলে যেতে হবে। আচ্ছা, আপনি রেডি হন, আমি এক্ষুনি আসছি। গোলপার্ক থেকে স্যারকে বাইকে তুলে রাসবিহারী হয়ে চেতলা পেরিয়ে ইকবালপুরের দিকে গাড়ি ছুটিয়ে দিয়েছে সুবিকাশ। রাত্রি হয়ে গেলেও
পুজো সবে কেটেছে বলে এখনো রাস্তায় ভালো রকমই মানুষের চলাফেরা। গাড়ি খুব স্পিডে ছুটতে পারছে না, হাওয়া কেটে বেরোনোর শব্দও কম। সেই সুযোগে গলা তুলে জিজ্ঞেস করে সে, স্যার, এই জানকী দেবীর কোন কথাটা আপনাকে ভাবাচ্ছিল বললেন? তোমার মনে আছে কিনা জানি না, সেদিন যখন জানকী দেবী আমার সাথে কথা বলছিলেন, উনি বললেন যে বন্ধ দরজার ওপার থেকে গেস্ট রুমে কিছু একটা ভারী জিনিস পড়ার ধাতব শব্দ শুনতে পান। তার মানে মার্ডার ওয়েপনটা যে কোনো ধাতব জিনিস সেটা বোঝা গেল, কিন্তু আসল বিষয়টা আরও গভীরে। জানকী দেবীর কাহিনীতে বিস্তর যুক্তিগত অসঙ্গতি। তাই কিছুক্ষণের জন্য যদি ধরে নিই যে উনি বানানো গল্প আমাদের খাওয়াচ্ছেন, তাহলে এমন কি হতে পারে না যে ধাতব শব্দটা উনি মুখ ফসকে বলে ফেলেছেন? আসলে উনি ভালো করেই জানেন যে মার্ডার ওয়েপনটা কি, এবং সেটা কিছুতেই আমাদের বলতে চাইছেন না। কিন্তু কেন? এটা আমাদের থেকে লুকিয়ে কি লাভ? আরও একটা কথা ভাবো, মার্ডার ওয়েপন নিয়ে মিথ্যে কথা বলার প্রয়োজনটা কি? উনি নিশ্চয়ই সেটা স্পটে ফেলে রেখে যায়নি। এক ঝটকায় পিছন ফিরে তাকায় সুবিকাশ। স্যার, আপনি আপনি কি? সামনে তাকাও, সামনে। এক সেকেন্ডের জন্য বাইকটা একটু টলে গিয়েছিল, স্যারের ধমকে সামলে নেয়। এবার আমাকে সবচেয়ে জরুরি উত্তরটা দাও। কোনো প্রফেশনাল ডাকাত লোকের বাড়িতে খুন করে মার্ডার ওয়েপন সেখানেই ফেলে আসে? আর যদি আসেও কোনো ভদ্রবাড়ির গেরস্থ সেই ওয়েপন পুলিশের থেকে লুকিয়ে মিথ্যে গল্প বানিয়ে খুনিকে আড়াল করার চেষ্টা করে? উত্তেজনায় অল্প অল্প ঘাম হচ্ছে সুবিকাশের। গাড়ির গতি আপনিই বেড়ে যায় তার। সিল খুলে ঘরে ঢুকেই পোদ্দার বলে ওঠেন, আচ্ছা, মেঝেতে অনেক দিন কোনো মেটালের জিনিস রেখে দেওয়ার পর সরিয়ে নিলে কিরকম দাগ দেখা যায় বলো তো? মোর্চে ধরনের কালচে বাদামি রঙের আউটলাইন দেখা যায়। আচ্ছা, বাঙালি বাড়িতে কোনো দিন দেখেছো খেতে বসার বা পুজোতে বসার আসন দেয়ালের এক কোণে যত্ন করে পেতে রাখা আছে? দেয়ালের কোণে? হ্যাঁ, একটু অদ্ভুত তো বটেই, কিন্তু হঠাৎ এইসব এখন? ফট করে লাইটটা জ্বালালেন পোদ্দার। আলো জ্বলে উঠতেই সুবিকাশের চোখ যায় গেস্ট রুমের জানালার নিচে। সেখানে একটা কোণায় একটা বড় আসন পাতা রয়েছে। পোদ্দারের দিকে একবার তাকিয়ে কোচকানো ভ্রুযুগল নিয়ে এগিয়ে গিয়ে আসনটা টেনে সরিয়ে দেয় সে। মেঝের উপর একটা বড় আয়তক্ষেত্র জুড়ে কালচে বাদামি রঙের একটা আউটলাইন স্পষ্ট দেখা যাচ্ছে। ধাতব, এই শব্দটা আমাকে এই বেখাপ্পা জায়গায় আসনের অসঙ্গতিটা সম্পর্কেও খটকা দিয়েছিল। এখন দেখছি ঠিকই ভেবেছিলাম। এটা তো একেবারেই রিসেন্টলি সরানো হয়েছে, না হলে এত স্পষ্ট দাগ থাকতো না। এক্ষুনি সারা বাড়ি খুঁজতে হবে। দাঁড়াও, ভারী ধাতব অস্ত্র মনে আছে তো? একজন 12 মেয়ে আর 70-এর বৃদ্ধার পক্ষে বেশি দূর টেনে সরানো কি? কথা থেমে গিয়েছে ওর। সুবিকাশ দৃষ্টি অনুসরণ করে দেখে জলচৌকির উপর টান টান করে পাতা বেড কভার ঝুলে মেঝে অবধি নেমে এসেছে। পোদ্দার হাত বাড়িয়ে সেটা উপরে তুলে দেন। নিচটা খালি। এটা তো সেদিন পুরানো আমলের জলচৌকি সুবিকাশ, আজকালকার ডিভান নয়। পকেট থেকে ফোনের টর্চটা জ্বালিয়ে খাটের তলায় ধরেন তিনি। ওই দেখো, তোমার মার্ডার ওয়েপন ভালো ছেলের মতো বসে আছে তোমার অপেক্ষায়। একটা 2 ফুট বাই 1 ফুটের সিন্দুক, ডালাটায় টোকা মেরে পিতল আর লোহার মিশ্রণ দিয়ে তৈরি বলে মনে হচ্ছে। গ্লাভস পরা হাতে জিনিসটাকে টেনে খাটের তলা থেকে বের করতে রীতিমতন কসরত করতে হলো দুজনকে। সিন্দুকটা বের করার পর দুজনে মিলে দুদিকের হ্যান্ডেল ধরে তোলার চেষ্টা করলেন। প্রথমবারে পারলেন না, অনেক কষ্টে দ্বিতীয়বারে তোলা গেল। 35-40 কেজির কম তো কোনোভাবেই নয়। এত ওজন কি শুধু সিন্দুকটা, নাকি
ভিতরে কিছু আছে যার জন্য। বলতে বলতে ডালাটা খুলে ফেললেন পোদ্দার। ভিতরে পাশাপাশি দুটো শাড়িতে থাকে থাকে সাজানো আছে কাঁসার বাসন কোসন। ও, এই জন্যই এত ওজন। এই জিনিস দিয়ে মাথায় মারলে মেডুলা অবলাঙ্গাটা কেন, আস্ত স্পাইনাল কর্ডটাই 2-3টে টুকরো হয়ে যাওয়াটা আশ্চর্যের নয়। এবার বুঝতে পারছো খুনি কেন মার্ডার ওয়েপেনটা সঙ্গে নিয়ে পালায়নি, কেন তারপরেও জানকী দেবীর পক্ষে সেটাই বাড়ি থেকে সরিয়ে ফেলা যায়নি, স্রেফ লুকোতে পেরেছেন মাত্র। তার মানে ভিকটিমের সাকরেত খুনি নয়। ও মাই গড, সব থিওরিগুলো একে একে ফেল করে যাচ্ছে। থানা থেকে ফোর্স ডাকো, এটাকে যত্ন করে প্লাস্টিকে ভরো, ফরেন্সিকে চালান করতে হবে। বোঝাই তো যাচ্ছে একে রীতিমতো মোছামুছি করা হয়েছে, তবুও ভিকটিমের ব্লাড স্যাম্পেল আর স্কিন স্যাম্পেল পাওয়া যাবে বলেই মনে হয়। ওকে স্যার, তাহলে আর কি সম্ভাবনা পড়ে থাকে স্যার? একটাই মাত্র সম্ভাবনা, বুঝলে, একটাই মাত্র। সেই রাতে এই বাড়িতে আরও কেউ ছিল, এমন কেউ যাকে বাঁচাতে জীবন অবধি দিতে পারে এই ম্যাডাম জানকী ধর। রাত 1:55, অক্টোবর 21, 2024, তারাতলা থানা, কলকাতা। 4 জন কনস্টেবল মিলেও হিমশিম খেয়ে গেল সিন্দুকটাকে দোতলা থেকে নামিয়ে গাড়িতে তুলতে। থানায় এসে ওজন করে দেখা গেল কাঁসার বাসন সহ ওজন 37 কেজি 400 গ্রাম, বাসন ছাড়াও 30 কেজি 200। বাসনকোসন বের করে সিন্দুকটাকে ফরেন্সিকে পাঠিয়ে দেওয়া হলো। সুবিকাশ, এই ধর দম্পতির মেয়ে জামাইকে ট্র্যাক করো। ওদের মেয়ের কি নাম জানো? কঙ্কনা ধর। হ্যাঁ, এয়ারলাইন্স থেকে খোঁজ নাও। 1 মাস আগে যেদিন কঙ্কনার ফিরে যাওয়ার কথা বলে জানিয়েছেন জানকী দেবী, সেই দিন ওর নামে কোনো ক্যান্সেলেশন হয়েছে কিনা। সবকটা এয়ারলাইন্সকে ওদের দুজনের নাম দিয়ে জিজ্ঞেস করো গত 1 মাসের মধ্যে ওই নামের কেউ ইন্ডিয়া এসেছে বা ইন্ডিয়া থেকে আমেরিকা গিয়েছে কিনা। আন্ডারস্টুড? ইয়েস স্যার। দুপুর 1:12, অক্টোবর 22, 2024, তারাতলা, কলকাতা। স্যার, সিন্দুকের গায়ে পাওয়া ব্লাড স্যাম্পেল আর স্কিন স্যাম্পেল ভিকটিমের সাথে ম্যাচ করে গিয়েছে। আপনার অনুমান একদম ঠিক, এটাই মার্ডার ওয়েপেন। ওটা অনুমান না সুবিকাশ, ডিটেকশনকে অনুমান বলে ছোট করো না। যাকে ছাড়ো, এয়ারলাইন্সগুলোর সাথে কথা হলো? ইয়েস স্যার, এটাই বলতে যাচ্ছিলাম। 16ই সেপ্টেম্বর কঙ্কনা দেবী সত্যিই ফিরে গিয়েছিলেন হিউস্টনে, কোনো ক্যান্সেলেশন নেই, আর ফ্লাইট ফুল কোটা নিয়ে উড়েছিল। আর তারপর থেকেও এখনও অবধি উনি আর ওনার হাজব্যান্ড অর্ণবের নামে কেউ ইন্ডিয়ায় আসেননি। চশমার ফাঁক দিয়ে 2 চোখের উপর বুড়ো আঙুল রেখে চোখ বুজে বসে আছেন পোদ্দার। একেবারে কানাগলিতে এসে দাঁড়িয়ে পড়েছে রহস্যটা। সকাল 11টা, অক্টোবর 23, 2024, তারাতলা, কলকাতা। আসছি। জরুরি কথা আছে, সরুন, ভেতরে ঢুকতে দিন। জানকী দেবী কিছু বলার আগেই ভেতরে ঢুকে পড়লেন ইন্সপেক্টর পোদ্দার। আপনার নাতনি আর স্বামী আপাতত এই ঘরে না এলেই ভালো। জানকী দেবী কিছু একটা বলতে যাচ্ছিলেন, তার আগেই হুকুম এলো, বসুন। কি হলো? বসুন। ইন্সপেক্টরের গলার টোনটা একেবারেই পছন্দ হলো না জানকী দেবীর। মুখ ভয়ানক গম্ভীর করে সামনের বেতের চেয়ারে বসলেন। আর কতদিন সত্যিটার উপর চেপে বসে থাকবেন জানকী দেবী? মানেটা আপনার থেকে ভালো আর কেউ জানে না। আপনার বয়সকে সম্মান করছি বলে আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না প্লিজ। আপনার জায়গায় ইয়াং কেউ হলে এতক্ষণে বাড়িতে বসে থাকতে হতো না। আমাকে তুলে নিয়ে গেলেও লাভ কিছু হবে কি অফিসার? মার্ডার ওয়েপেন তো আমাদের 40 কেজির সিন্দুকটা শুনলাম। ওই জিনিস আমি হাতে তুলেছি বললে কোর্টে জজ সাহেব
খুন আপনি করেননি আমি জানি, কিন্তু খুনিকে আড়াল তো করেছেন প্রথম দিন থেকে। আচ্ছা, তা প্রমাণ করুন দেখি খুনিকে, তবে না আড়াল করার প্রশ্ন। আপনার বাড়িতে খুন হয়েছে, মার্ডার ওয়েপনটা আপনাদেরই একটা প্রপার্টি, আর আপনি কিচ্ছু জানেন না। আমি যা জানি প্রথম দিনই তো বলেছি। মিথ্যে বলছেন। একটা কথা জেনে রাখুন মিসেস ধর, মার্ডার ওয়েপেন জেনেও পুলিশের থেকে ইচ্ছাকৃতভাবে লুকিয়ে যাওয়া, পুলিশকে মিসলিড করা, এসবের কিন্তু সাজা হয়। অনেকগুলো ধারা লাগানো যাবে একসাথে। এই বয়সে পারবেন তো জেলের ঘানি টানতে? এক টানা নিহিত দৃষ্টিতে তাকিয়ে আছেন বৃদ্ধা। পোদ্দার উঠে পড়লেন। শেষ একটা সুযোগ দিচ্ছি, 2 দিন সময়। এর মধ্যে সব সত্যি কথা না জানালে আপনাকে গ্রেপ্তার করতে বাধ্য থাকব। চলি। বাড়ির বাইরে আসতেই ফোন বেজে উঠল। হ্যাঁ সুবিকাশ, বলো। হ্যালো স্যার, লিড পেয়ে গিয়েছি। উল্টোডাঙ্গার একটা বস্তিতে একটা ক্রিমিনাল 3-5 হলো লুকিয়ে রয়েছে। আমি ফোর্স নিয়ে বেরিয়ে পড়েছি। এক্সেলেন্ট ওয়ার্ক সুবিকাশ। বিধাননগর থানা থেকে লোকজন নিয়ে নাও সঙ্গে, তুলে আনো ব্যাটাকে। ওই আমাদের সবচেয়ে ভাইটাল উইটনেস। আমি থানায় অপেক্ষা করছি। পোদ্দার সাহেব ফোন রাখতেই পিছন থেকে মহিলা কণ্ঠে একটা ডাক ভেসে এলো। অফিসার, সব সত্যি জানতে যাবেন না। আসলে কি জানেন তো, সত্যি জানাটা কঠিন, কিন্তু সত্যকে মেনে নেওয়াটা আরো অনেক গুণ বেশি কঠিন। There are more things in heaven and earth. বৃদ্ধার ঠোঁট দুটো বেঁকে যাচ্ছে একটা রহস্যময় হাসিতে। Horatio. জুলাই 10, 2023, হিউস্টন, টেক্সাস। বর্তমানে ফেরার চেষ্টা করে ডাকা। দলের পান্ডা ছেলেটা বেসবল ব্যাটটা বাগিয়ে ধরে মারতে উদ্যত। হঠাৎ কি যেন একটা হয়ে গেল। ভয়, রাগ, উত্তেজনা, টেনশন সব কিছু পাকিয়ে উঠতে লাগলো রাকার শরীরের মধ্যে। ও পড়ে গিয়েছিল মাটিতে। নিজের অজান্তেই এক ধাক্কায় ছিটকে উঠে দাঁড়িয়ে পড়ল। ব্যাপারটা এতটাই আকস্মিক ছিল যে 5টা মারমুখী ছেলেও চমকে দুপা পিছিয়ে গেল। নিজের সারা শরীর জুড়ে যেন বিদ্যুৎ প্রবাহ খেলে যাচ্ছে রাকার। প্রচণ্ড শক্তিশালী মনে হচ্ছে নিজেকে। আগে কোনোদিন কখনো এরকম কিছু অনুভব করেনি ও। কিছু বোঝার আগেই ওর ডান হাতটা ধীরে ধীরে সামনে উঠে এলো। ওর চোখ মুখ দেখে ছেলেগুলো বেশ ভয় পেয়েছে বোঝা যাচ্ছে। মুখ চাওয়াচাওয়ি করতে করতে ওর হাতের দিক নির্দেশ অনুসরণ করে পিছনে তাকায় তারা। তাকিয়ে যেটা দেখতে পায় তাতে হাড় হিম হয়ে যায় ওদের। দেওয়ালের উপর লোহার ব্র্যাকেটের মধ্যে যে ফায়ার এক্সটিংগুইশারটা বসানো আছে সেটা প্রবলভাবে কাঁপতে শুরু করেছে। কোথাও এতটুকু হাওয়া নেই এখানে, তাও ওই ভারী ধাতব জিনিসটা উন্মত্ত ষাঁড়ের মতন ছটফট করছে ব্র্যাকেটের মধ্যে। মাথা কুঁকছে লোহার জালির গায়ে। 10 সেকেন্ডের অপেক্ষা। লোহার জালি ভেঙে শূন্যে ভেসে উঠল জিনিসটা, যেন কেউ প্রবল শক্তি দিয়ে বের করে এনেছে সেটা। একটা ছেলে ধরাস করে জ্ঞান হারিয়ে পড়ে গেল মাটির উপর। বাকি দুজনও চিৎকার করতে করতে পড়ি কি মরি করে পালিয়ে গেল। দলের পান্ডাটা ভয়ে বিস্ময়ে স্থির হয়ে দাঁড়িয়ে পড়েছিল। লাল রঙের লোহার ভারী বোতলটা উড়ে এসে সজোরে বাড়ি মারল ওর মাথায়। একটা আর্তনাদ করে ছিটকে মাটিতে লুটিয়ে পড়ল শরীরটা। ফেটে যাওয়া মাথা নিয়ে কোনো মতে দৌড়ে পালিয়ে গেল সে।
চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে আসছে রাকার। আর কিচ্ছু মনে নেই ওর। সকাল 1:20, অক্টোবর 23, 2024, তারাতলা থানা, কলকাতা। ঝন্টুর মাথাটা লকআপের দেওয়ালে ঠেসে ধরেছেন পোদ্দার। বল হারামজাদা বল, সেদিন রাতে কি কি হয়েছিল বল। একটা মিথ্যে কথা বললে ওই সিলিং থেকে ঝোলাও, বল। স্যার স্যার আমি সত্যি বলছি, আমাকে আমাকে যত খুশি মারুন, আমি এটা ছাড়া আর কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। আপনাদের মনে হবে আমি মিথ্যে কথা বলছি, বিশ্বাস করুন, বিশ্বাস করুন। আমি নিজের চোখে বিশ্বাস হয়নি। আমি কি দেখলাম, ও ঈশ্বর, কি দেখলাম। নিজেই দেওয়ালে মাথা ঠুকতে থাকে ঝন্টু। ঈশ্বর, আমি কি দেখলাম। রাত 2:50, অক্টোবর 18, 2024, তারাতলা, কলকাতা। মুস্কো মতন লোকটা জানকী দেবীর মাথায় বন্দুকটা ধরে আছে, আরেক হাতে ধরে আছে জানকী দেবীর চুলের মুঠি। জানকী দেবী ছটফট করছেন ব্যথায়। বল বুড়ি, আলমারির লকারের পাসওয়ার্ডটা বল, নইলে নইলে এখানেই দানা দেখে দেবো খুলিতে। বল, এখনই বল। জানকী দেবী হাতে জোর করে রেহাই চাইছেন। রাকা একবার দৌড়ে জানকী দেবীকে ছাড়াতে গেল, সঙ্গে সঙ্গে ওকে ধাক্কা মেরে মেঝেতে ফেলে দিল দ্বিতীয় লোকটা। কিন্তু এটা কি হচ্ছে ওর মধ্যে? সেই দিনের মতন, ঠিক সেই 1 বছর আগের মতন জিনিসটা আবার হচ্ছে। এক ঝটকায় চাবুকের মতন উঠে দাঁড়িয়ে পড়ল ওর শরীরটা। নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে ও, হুঁশ হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে। একটা শব্দ ভেসে আসছে ওর চোখের সামনে, টেলিকাইনেসিস। গত বছরের ঘটনার পর অনেকদিন রিসার্চ করেছিল রাকা। পৃথিবীর বহু প্রাচীন সভ্যতার মিথে পাওয়া যায় কিছু মানুষের এই আশ্চর্য ক্ষমতার কথা। কেবল ইচ্ছা শক্তির জোরে না ছুঁয়ে এক বস্তুকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার এক জাদু ক্ষমতা। আর ভাবতে পারছে না ও, নিজের উপর নিয়ন্ত্রণ পুরোপুরি হারিয়ে ফেলছে। ওর ডান হাতটা উঠে যাচ্ছে সামনে। হাতের মধ্যে দেখতে পাচ্ছে দাদুর সেই পিতলের সিন্দুকটা। ওর চোখের সামনে একটু একটু করে বাতাসে উঠে যাচ্ছে ওটা। ডাকাত দুটো এতক্ষণে খেয়াল করেছে বিষয়টা। দুজনেই হতবুদ্ধির মতন বিস্ফারিত চোখে উপরে তাকিয়ে আছে। বন্দুক শুদ্ধ হাতটা নেমে গিয়েছে নিচে। জানকী দেবী ছুটে আসছে ওর দিকে, ওকে জড়িয়ে ধরছে, কিছু একটা যেন বলছে। ওর কানে কিচ্ছু ঢুকছে না। ডাকাত দুটোর গলা দিয়ে গো গো করে আওয়াজ বেরোচ্ছে কেবল। সিন্দুকটা ঠিক ষণ্ডা লোকটার মাথার উপর এসে দাঁড়িয়েছে। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, প্রবল গতিতে লোকটার মাথার উপর নেমে এলো সিন্দুকটা। একটা ভীষণ জোরে হাড় ভাঙা শব্দ, আর সঙ্গে সঙ্গে এক তাল মাংস আর রক্ত এসে ছিটকে লাগলো রাকার সারা মুখে। ফোঁটা ফোঁটা লাল রক্তের সামনে ঝাপসা হয়ে গেল ওর দৃষ্টি। একটা তীক্ষ্ণ তীব্র আর্তনাদ শুনতে পেল জানকী দেবীর মুখ থেকে। ব্যাস, আর কিচ্ছু মনে নেই ওর। সবকিছুই অন্ধকার।
টেলিকাইনেসিস। মনের জোর যে কেবল প্রবাদ বাক্য নয়, বরং তা যে বাস্তবেই এক ধ্বংসাত্মক হাতিয়ার হতে পারে, রাকা তা প্রমাণ করে দিল। এক 14 বছরের কিশোরী আর তার মনের গহীনে লুকিয়ে থাকা এক আগ্নেয়গিরি। জানকী দেবী ঠিকই বলেছিলেন, সত্যকে মেনে নেওয়া বড় কঠিন। ইন্সপেক্টর পোদ্দার কেসটা হয়তো সলভ করলেন, কিন্তু প্রকৃতির এই অদ্ভুত খেয়ালের ব্যাখ্যা কি তার কাছেও আছে? এতক্ষণ আপনারা শুনছিলেন ঋষভ চট্টোপাধ্যায়ের লেখা বিশেষ সাসপেন্স থ্রিলার রাকা এবং আজকের গল্পের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইন্সপেক্টর পোদ্দার, মিঠুন, সুবিকাশ, সুরজিৎ, জানকী ধর, বড়সা, ডক্টর সরকার, সুলিপ্ত, ঝন্টু এবং ডাকাত, অনিকেত, মার্কা, আরিয়া, রাকা, সানিধ্যা এবং গল্প পাঠে আমি অভিজিৎ। আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। এরকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন অহর্নিশিকে। অন্য প্রান্তে ভয়, ছোট্ট মেয়ের চোখের তারায় তুফান কথা কয়। খুনি কি মানুষ নাকি কেবল মনের ভুল ও ফাঁক? পোদ্দার আর রাকার মাঝে নীরব একটা ডাক। একদিকে সব যুক্তি তর্ক, অন্য প্রান্তে ভয়। ছোট্ট মেয়ের চোখের তারায় তুফান কথা কয়। খুনি কি মানুষ নাকি কেবল মনের ভুল ও ফাঁক? পোদ্দার আর রাকার মাঝে নীরব একটা ডাক। ধরা কি দেবে ছায়া শরীর, নাকি মিলিয়ে যাবে হাওয়ায় রাকা?